নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরে থাকছে তোমাদের এবং আমার প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ ছোট গল্প। শুনতে থাকো আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা ছিন্নমস্তা। গাছের মাথা থেকে রোদ নেমে উঠানের কোণে পড়েছে। এই মাত্র স্কুল বাড়ির ঘণ্টা পড়ার শব্দ শোনা গেল। 10টার গাড়িতে বরকনে আসবার কথা। স্টেশন থেকে বাড়ি আসতে খুব জোর আধ ঘন্টাই লাগবে। অতএব আর সময় নেই। জয়াবতী তাড়া দিচ্ছিলেন, ওরে আলপনা দেওয়া যে তোর আর এগোচ্ছে না মন্টি। বউ এসে কি ওই কাঁচা পিটুলিতে পা দেবে? আলপনা শুকিয়ে ফুটফুট করবে, তবে না বউ ছত্তরের বাহার। মন্টি কলকাতায় মামার বাড়িতে থেকে স্কুলে পড়ে। সম্প্রতি রবীন্দ্র জন্মোৎসবে আলপনা এঁকে নাকি বিশেষ খ্যাতি অর্জন করে এসেছে। অবশ্য তার সহপাঠিনী মল্লিকা ঘোষ নাকি সমস্ত ক্রেডিটটা মন্টির চাপার কলির মতো আঙুলের ডগাগুলিকেই দেয়। কিন্তু সেটা একটা ধর্তব্যের কথা নয়। কন্যার গুণগর্বিতা মন্টি জননী মন্টিকে নিয়ে জয়াবতীর বাড়ি আলপনা দেওয়াতে এসেছেন। একমাত্র ছেলে জয়াবতীর, বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে আজ। কিন্তু স্কুলের বিদ্যেটা যেন খুব বেশি কাজে লাগছে না আজ আর মন্টির। এত বড় উঠান দেখেই হাঁপিয়ে উঠেছে বেচারা। স্কুল বাড়ি দোতলায় হলে পলিশ করা মেঝেতে তুলি বুলানো এক, আর এই প্রকাণ্ড শান বাঁধানো উঠোন ভরাট করে লতা পদ্ম আঁকা আর এক। চাপার কলি ঘষে ক্ষত হয়ে চাপা কলায় পরিণত হয়েছে। তার উপর আবার জয়াবতীর তাড়া। মায়ের ওপর রাগে হাড় জ্বলে যাচ্ছিল মন্টির। জয়াবতীর ওপরও কম নয়। বলা তো খুব সহজ, নিজে করে একটু দেখুন না একবার। এই গোছের মনোভাবটা নিয়ে একই নকশার পদ্ম সর্বত্র আঁকতে থাকে শেষ পর্যন্ত। আধুনিক অতি আধুনিক যাবতীয় আলপনার নকশা জানা ছিল তার, কিন্তু কিছুই আর মনে পড়ে না। এইদিকে হাত নিষ্পিস করছে জয়াবতীর। মন্টির মতো আঙুলের ডগায় চাপার কলির সাদৃশ্য না থাকলেও শিল্প চাতুর্যের খ্যাতি জয়াবতীরও বড় কম ছিল না। আশেপাশের পাড়া থেকে আমন্ত্রণ আসতো তার পুজো পার্বণে, বিবাহ উৎসবে, সমারোহে বিবাহের ফুলশয্যার তত্ত্ব সাজাতে। ছানার হাঁস, ক্ষীরের মাছ, মাখনের পদ্ম, মুগের ডালের ময়ূর ইত্যাদি গঠন নৈপুণ্যে কুটুম্ব বাড়ির লোককে তাক লাগিয়ে দিতে পারতেন জয়াবতী। নতুন জামাইয়ের জল খাবারে ফলের রেখাবিতেই কি কম কারুকার্য করেছেন আজ পর্যন্ত? তাছাড়া আলপনা, পিঁড়ির আলপনা তো বটেই, মেঝের আলপনাও সত্যিই প্রশংসা করবার মতো কাজ ছিল তার। কত বাড়িতে গোবর মাটি ল্যাপা মেটে উঠোনে এমন বউ ছত্র এঁকেছে সে। দর্শক মাত্রেই এক বাক্যে স্বীকার করতে হয়েছে, জয়াবতীর নিপুণ করস্পর্শে নির্জীব উঠানও যেন হেসে উঠেছে। আর এ তো শান বাঁধানো উঠান, যে উঠান ছেলের ম্যাট্রিক পাশের বছর নতুন করে বাঁধিয়েছিলেন জয়াবতী, বউ এসে দাঁড়ানোর আসন্ন মধুর কল্পনায়। কিন্তু ছেলেবেলা থেকে পরের বউয়ের বউছত্র আঁকতে আঁকতে হাত পাকালেও নিজের ছেলের বউ আসার সময় আর শুভ কাজে হাত বাড়াবার অধিকার রইল না। সে হাতে বিধাতা কোপ মেরে দিয়েছেন। ছেলের কৈশোরকাল থেকেই ছেলের বিবাহ নিয়ে স্বামীর সঙ্গে কত জল্পনা কল্পনা পরামর্শে, কত সোহাগ কলহে রাত্রি কেটেছে। একটি মাত্র সন্তানকে ঘিরে দুটি মানুষের আশার শেষ ছিল না। সব আশায় ছাই দিয়ে দিব্যি কেটে পড়লেন দেবনাথ। জয়াবতীর জন্য রইল আনন্দহীন গুরু দায়িত্বের বোঝা। ছেলের বিয়ে আজ আর রঙিন কল্পনা নয়, কঠিন কর্তব্য। ভালোই ভালোই কাজটা মিটিয়ে না যাওয়া পর্যন্ত
আহার নিদ্রা নেই তার। বউ বরণ করবার জন্য জ্ঞাতি যা কনকলতা একখানা খসখসে নতুন বেনারসি শাড়ি জড়িয়ে ঘোরাঘুরি করছিল। বিমলেন্দুর জলপানির টাকায় সাধ করে এই শাড়ি কিনে রেখেছিলেন জয়াবতী বিমলেন্দুর বউকে বরণ করতে। সিন্ধুক খুলে সেই শাড়ি বের করে দিয়েছেন কনকলতাকে। কনকলতা কাপড়ের আঁচল সামাল করতে করতে দুধে আলতার পাথরখানা এনে বসিয়ে দিয়ে তোষামোদের সুরে বলে, হে কি আর তোমার হাত মেজদি যে এক দণ্ডে হয়ে যাবে? জয়াবতী মন্টির মার অপ্রতিভ মুখখানার দিকে চেয়ে তাড়াতাড়ি বলে ওঠেন, ছোট বউয়ের যেমন কথা, বুড়ো মাগির সঙ্গে ওই ছেলে মানুষের তুলনা। এই যে অতখানি করেছে এরই মধ্যে তাই ঢের। গাড়ির সময় হয়ে গেল তাই তাড়া দেওয়া। কনকলতা বাতাসের গতি আঁচ করে কথার মোড় ঘোরায়। তা তো বটেই, তা তো বটেই, তুলনা নয়, এমনি বলছি। যেমন অদৃষ্ট গো, চিরদিন 5 জনের করে এসে এখন নিজের ঘরে চোর। আজ কোথায় তুমি নিজে এই চেলির শাড়ি পরে বউ ছেলে বরণ করে। থাক ছোট বউ, ও সব কথা থাক। দেখো দেখিন ওই দুধ ওতলানোর কি হলো? বউ ধরে পা দেওয়া মাত্র যেন উতলে ওঠে। সস্তার করুণ রস আমদানি করে অন্তর্নিহিত গভীর বেদনাকে খেলো করবার প্রবৃত্তি নেই জয়াবতীর। গোছগাছ করতে করতে বরকনে এসে পড়ে। কেন তুমি মূর্তি হয়ে এলে, রইলে না ধ্যান ধারণায়? কবিগুরুর লেখনী নিঃসৃত এই প্রেমিকের উক্তিটি অনায়াসেই বাঙালি ঘরের শাশুড়ি বউ সম্বন্ধে খাটানো যায়। অধিকাংশ পুত্রবতী জননীরই কি জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ গড়ে ওঠে না পুত্রের বিবাহ কল্পনাকে কেন্দ্র করে? সদ্য যৌবনপ্রাপ্ত পুত্রের মাতার ধ্যানের মূর্তি কি একটি ডানাহীন পরিমূর্তি নয়? কল্পনার তো রাশ টানতে হয় না, তাই সেই ধ্যানের মূর্তিকে নিয়ে লীলায়িত হয়ে ওঠে কত স্বপ্ন, কত সুষমা। নিজ জীবনের তিক্ত অভিজ্ঞতা সঞ্চাত প্রতিজ্ঞা দৃঢ় হয় আত্মবিশ্বাসের ভিত্তিতে। পরের মেয়েকে কেমন করে আপন করতে হয় দেখিয়ে দিবেন তিনি। করুণা হয় তাদের ওপর যারা ছেলের বিয়ে দিয়ে বউ কাটকি শাশুড়ির নাম কিনেছে। কৃপা হয় তাদের ওপর যারা কালো কেলো খাঁদা বোঁচা বউ ঘরে এনেছে। পথে ঘাটে হাটে মাঠে একটি সুন্দর মুখ দেখলেই কৌতূহল প্রবল হয়ে ওঠে তার কুল জাতি গোত্রের পরিচয় জানতে। বিশেষত জয়াবতীর মতো এক সন্তানের মার। একটি সুন্দরী মেয়ের সঙ্গে গেথে ছেলেকে সংসারী করে দেওয়াই যেন জীবনের চরম এবং পরম কর্তব্য এদের। কিন্তু ধ্যানের ধারণা যখন সত্যই মূর্তি হয়ে সামনে এসে ধরা দেয়, না না, কথাটা বলা ঠিক হলো না। ধরা দিলে অনেক সমস্যায় মিটত। আধুনিক মেয়েরা স্বামীকেই বড় ধরা দেয়, তা আবার শাশুড়িকে ধরা দেয় না, শুধু মূর্তি ধরে এসে দাঁড়ায়। তবু বিমলেন্দুর বইয়ের মতো বিয়ের কোণে হয়ে এসেই নিজ মূর্তি ধরার দৃষ্টান্ত আধুনিক মহলেও কম। শহরের মেয়েকে বাগ মানাতে পারবেন কিনা এই সন্দেহে পল্লী অঞ্চলের মেয়ে এনেছিলেন জয়াবতী। তা প্রতিভা এসে শহরকে টেক্কা দিল। বিয়ের কোণে কে কবে শাশুড়িকে শুনিয়ে বরকে মুখ নাড়া দেয়? এই যে শুনেছিলাম এত ভালো অবস্থা, তত ভালো অবস্থা, তা তো খুব দেখছি বটে। বাড়িতে এমন একখানা বড় আয়না নেই যে দাঁড়িয়ে একটু চুল বাঁধি। ঘর সংসার গুছিয়ে তবে ভদ্রলোকের মেয়েকে ঘরে আনতে হয়, হ্যাঁ বুঝলে? পাহাড়ের মধ্যে খালি দরজা জানলায় ছেঁড়া পর্দা ঝোলানো, হাসিও পায়।
দালান ঝাঁট দিতে দিতে কথাটা কানে গেল জয়াবতীর। ধাক্কাটা প্রথম, তাই চলন্ত হাতটা হঠাৎ যেন অবশ হয়ে আসে। এ পর্যন্ত এই অঞ্চলে সাজুনে গুজুনে শৌখিন বলে খ্যাতি ছিল জয়াবতীর। জয়াবতীর ভাঁড়ারে প্রত্যেকটি টিন রং করা, সেলফ আলমারির বোতল কাঁচের জারের প্রাচুর্যে ঝকঝকে চকচকে। জয়াবতীর ঘর দোর ছিমছাম ফিটফাট, ট্রাঙ্ক বাক্স সিন্ধুক দেরাজ সব শাড়ির পাড়ের ঘেরাটোপে ঢাকা, বিছানা ফর্সা, বালিশের ওয়ারে ঝালর। এসব আবার এদেশের কজনের আছে? সম্প্রতি বউ আসবে বলে নিজের পুরনো আমলের ভয়েলের শাড়ি কেটে সমস্ত জানালা দরজার পর্দা লাগিয়ে পাড়ার লোকেরই ঈর্ষাভাজন হয়েছে। লোকে বলে, বউ আসবে তো, বউরানী তো আসছে না, তাও তো বাড়াবাড়ি কিসের শুনি। জয়াবতীর এই সাধের গৃহসজ্জা দেখে বড় মানুষের মেয়ের নাকি হাসি পায়। বিমলেন্দু কি উত্তর দেয় শোনবার জন্য কান খাড়া করে রইলেন জয়াবতী, কিন্তু গলা শোনা গেল না তার। জলপানি পাওয়া গ্র্যাজুয়েট ছেলে জয়াবতীর ক্লাস 9-এর দাপটে বোবা বনে গেল নাকি? তা বোবা ছাড়া আর কি। বারে বারে প্রতিভার কণ্ঠস্বরই তো কানে আসে, দেখো এই অজ পাড়াগায় থাকতে হবে মনে করলেই তো আমার আত্মা পুরুষ খাঁচা ছাড়া হয়ে আসছে। কি বললে? আমাদের ঘুগলি পাড়াগা? হ্যাঁ, বেশি বকো না। কিসে আর কিসে? হুগলিতে কি নেই শুনি? কলের জল, লাইট, ফ্যান, কিসের অভাব? বাবার যেমন কাণ্ড, বিয়ে দেওয়ার আর দেশ পেলেন না, ত্রিবেণীতে বিয়ে। আবার তো শুনছি সাংঘাতিক ম্যালেরিয়াও আছে, মরবো নাকি শেষ পর্যন্ত? চিরদিনের শান্ত শিষ্ট জয়াবতীর শীতল রক্তে হঠাৎ যেন আগুন ধরে যায়। যে ছেলেকে কোনোদিন উঁচু কথাটি বলেননি, তার সম্বন্ধে একটা তীব্র কটূক্তি মনে মনে উচ্চারণ করে বসেন। জীব কি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে বিমলেন্দুর? তাই একটা উত্তরও জোগালো না। কি করবেন? পর্দা ঠেলে জয়াবতী নিজে তো আর ছেলে বউয়ের ঘরে ঢুকে উচিত মতো উত্তর দিতে পারেন না। পারেন না বটে, কিন্তু প্রত্যেকটি কথার সমুচিত উত্তর অবিরত মনের ভেতর পাক খেতে থাকে। পরিপাটি করে ঝাঁটপাট দিয়ে ঝকঝকে মাজা ঘড়াটে নিয়ে ঘাটে যাওয়ার সামর্থ্য আর স্পৃহা দুই যেন চলে যায় তার। এই বউ হলো বিমলেন্দুর, জয়াবতীর দীর্ঘ তপস্যার ফল, প্রায় আজীবনের আকাশ কুসুম। তবু মুখোমুখি কিছুই বলা চলে না, ব্যবহারে 19-20 করাও শক্ত। বিমলেন্দুকে যে বলবেন কিছু, তাই বা সম্ভব কোথায়? বিমলেন্দু যদি উল্টা বলে বসে, ছেলে বউয়ের ঘরে কি তুমি আড়ি পাততে গিয়েছিলে তখন? অতএব মনের রাগ মনে চেপে প্রত্যেক দিনের মতোই বিকালের জলযোগ সাজিয়ে নিয়ে স্নেহপূর্ণ কণ্ঠে ডাক দিতে হয় বৌমাকে। অল্পাহারের কথা তুলে অনুযোগ অভিযোগও করতে হয়, কিন্তু ভিতরে ভিতরে সমস্ত তিক্ত বিরস হয়ে থাকে। বউকে আপন করে নেবার সাধু সংকল্প এই এক একটি ঝাপটায় কোথায় যেন উড়ে যায়। দিন 12-14 পরে বধূকে নিয়ে পিত্রালয়ে পৌঁছে দিয়ে কলকাতায় ফিরে গেল বিমলেন্দু। জয়াবতী যেন মুক্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। কিন্তু কেন এমন হলো? বিমলেন্দুর জন্য প্রাণ কেমন করল না জয়াবতী। বিমলেন্দুর বিদায় বেদনা যেন ভাষা ভাষা ঝাপসা। উৎসব শেষে নিমন্ত্রিত ব্যক্তির বিদায় নেবার মতোই যেন স্বাভাবিক ঘটনা। নতুন বউয়ের মতো বিমলেন্দু যেন একজন অভ্যাগত মাত্র,
অথচ বিমলেন্দুর পড়াশুনো করার সময় থেকেই এই বিদায় পর্বটা কি এক শোকাবহ ঘটনার সামিলই করে তুলেছিল জয়াবতী। 3 দিন আগে থেকে কান্না শুরু হতো তার। অথচ স্বামীর কাছে কি কম তিরস্কার খেয়েছে এর জন্য? উঠতে বসতে উপচে পড়া সেই অশ্রু সমুদ্র কোথায় শুকিয়ে গেল আজ? 32 নারীর যে বন্ধন ছিঁড়ে গিয়েও মাতা পুত্রকে কোথায় যেন অদৃশ্য ডোরে বেঁধে রেখেছিল এতদিন, তেমনি কোনো অদৃশ্য আঘাতেই কি নির্মূল হয়ে গেল এই বন্ধন। কদিনের অগোছালো সংসারটাকে গুছিয়ে নেওয়াই কি এত বড় দরকারি কাজ হলো জয়াবতীর, যে ছেলে বউ বাড়ির চৌকাঠ ডিঙাতে না ডিঙাতেই আগা গোড়া উলট পালট করে গুছাতে শুরু করে দিলেন। মুক্তি জিনিসটা কাম্য হতে পারে, কিন্তু সহজ পাচ্ছ কি? পরিপাক করে কি নিশ্চিত থাকা যায়? মাস 2 পরে আবার নিজে থেকেই তো বউ আনার কথা তুলতে হলো। কিসে যেন একটা ছুটিতে সম্প্রতি বাড়ি এসেছিল বিমলেন্দু। জয়াবতীর মনে হলো ছেলে যেন ভার ভার, মন অক্ষুণ্ণ। মায়ের দিকে যে দৃষ্টিতে চাইছে সে কি অভিযোগের নয়? বরাবর বাড়ি আসলেই মায়ের সঙ্গে যত গল্প হয় তার রাতে খাওয়ার সময়। সারা পাড়া নিশুতি হয়ে যায়, শুধু জয়াবতীর ঘরে 3 দিনের খরচের কেরোসিন একদিনে পড়ে। এবারে 5 মিনিটে খাওয়া সেরে তাড়াতাড়ি ওপরে উঠে গেল বিমলেন্দু। মাকে একবার বলেও গেল না। জয়াবতী অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের গমন পথের দিকে। অনেক রাতে যখন নিজের কাজকর্ম সেরে জয়াবতী ওপরে উঠলেন, তখন ছেলে ঘুমে অচেতন। মাথার কাছে চিঠির প্যাড আর ক্যাপ খোলা ফাউন্টেন পেনটা পড়ে আছে। হ্যারিকেনের সামনে একটা বই আড়াল করে দিয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছে। চিরদিনের ঘুম কাতুরে ছেলে পরীক্ষার পড়ার সময় যখন হ্যারিকেনের বই আড়াল করে দিয়ে খাতাপত্র ছড়িয়ে ঘুমিয়ে পড়ত, জয়াবতী এসে আলোটাকে মাথার কাছ থেকে বিদায় করে দিয়ে পরম যত্নে গুছিয়ে তুলে রাখতেন বই খাতা। আজ শুধু বিনা বাক্যে আলোর শিখাটা একটু কমিয়ে দিয়ে পাশের ঘরে নিজের বিছানায় শুয়ে পড়েন। ও, বউকে চিঠি লেখা হচ্ছিল বাবুর, তাই মায়ের সঙ্গে একটা কথা বলারও ফুরসত হলো না। পরদিনই ছেলের কাছে বউ আনার কথা তুললেন জয়াবতী। বিমলেন্দু যেন আলগোজ হয়েই ছিল। চক্ষু লজ্জার খাতিরেও একবারও বলল না, থাক না আরো কিছুদিন, এত তাড়া কি? বিয়ের কোণে এবার ঘর করতে আসলো। ঘর করতেই যে এসেছে সে দাবির ভাব প্রতিবার ব্যবহারে 16 আনা ছাপিয়ে 18 আনায় ওঠে। এই বউ নিয়ে কদিন সদ্ব্যবহারে রাখতে পারে লোকে? নতুন বউ একটু কুণ্ঠিত, একটু নম্র, একটু সলজ্জ হবে না? কেন, আর কারো বাড়িতে কি বউ কোনোদিন দেখেনি প্রতিভা? প্রতিভার কথাবার্তা চ্যাটাং চ্যাটাং, হাঁটা চলা দুমদাম, কাজকর্ম বেপরোয়া। এই তো বউ আনার পর 5 দিনও হয়নি, শনিবার বাড়ি এসেছে ছেলে। বিমলেন্দুকে জল খাবার দিবে বলে তাড়াতাড়ি কাপড় কেচে এসেছেন জয়াবতী। রান্নাঘরে ঢুকে অবাক। প্রতিভা চায়ের জল চাপিয়ে দিয়ে নিমকির ময়দা মাখতে বসেছে। মিনিট খানিক স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে জয়াবতী কঠিন স্বরে প্রশ্ন করেন, তা ওই কাঁচা কাপড়ের ছিষ্টি ভাঁড়াচ্ছিলে বৌমা? প্রতিভা খুন্তির কোণ দিয়ে নিমকির গায়ে ঠোক্কর মারতে মারতে তীক্ষ্ণ স্বরে বলে, কাঁচা কাপড় মানে? আপনার সামনেই তো কাপড় কেচে এলাম, দেখতে পেলেন না? দেখবো না কেন, কানা তো নই, তা পরলে তো সেই তোমাদের ঘরের আলনার জামা কাপড়,
আর সেই অবধি তো বিছানায় বসেছিলে। তা আপনার সংসারে বুঝি কাঁচা কাপড় পরলে এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে হয়? জানতাম না বাবা। বলে চাকি বেলুন ছড়িয়ে আরক্ত মুখে উঠে দাঁড়ায় প্রতিভা। ফর্সা রং এতটুকু এদিক ওদিক হলেই লাল হয়ে ওঠে। চায়ের জলটা উতলে উতলে উনুনের গায়ে পড়তে থাকে। জয়াবতী বোকার মতো দাঁড়িয়ে থাকেন। করবেন কি? বউকে খোসামত করে ডেকে আনবেন, না নিজেই তার পরিত্যক্ত কাজটা শেষ করবেন? দুটোই যেন সমান অসম্ভব। হঠাৎ একসময় চোখে পড়ল চা খাবার না খেয়েই বেড়াতে বেরিয়ে গেল বিমলেন্দু। বোধ করি জীবনে এই প্রথম। বউ যে 7খানা করে লাগিয়েছে গিয়ে, তার আর সন্দেহ কি? দিন যায়, কেমন ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে ছেলে, আধিপত্য বিস্তার করতে থাকে বউ। নিরুপায় আক্রোশে শুধু চেয়ে চেয়ে দেখেন জয়াবতী। প্রত্যেক শনিবারে বাড়ি আসে বটে বিমলেন্দু, রবিবারে থেকে সোমবার ভোরের গাড়িতে কলকাতায় ফেরে। কিন্তু কটি কথা বলতে পায় জয়াবতী, চোখে দেখতে পায় কবার। বাড়ি এসে ঘরে ঢোকবার আগে যা দুই একটা মামুলি কুশল প্রশ্ন করে, নিতান্তই দায় সারা। তারপর সেই যে ইষ্টদেবীর মন্দিরে গিয়ে ঢোকেন, আর পাত্তা পাওয়া যায় না ছেলের। রাত্রি 10টায় জয়াবতী যখন বিরক্তি তিক্ত কণ্ঠে আহারের জন্য ডাক দেন, তখন নেমে আসে বিমলেন্দু। চুপ করে খেয়ে উঠে যায়। চির অভ্যাসের বশে ছেলের রসনা তৃপ্তিকর খাদ্যবস্তুগুলোর আয়োজন করেন ঠিকই, কিন্তু কাছে বসে মাথার দিব্যি দিয়ে সবগুলি ছেলের উদরস্থ করবার স্পৃহা যেন আজ আর নেই। ভালো করে না খেলে শুধু রাগই বেড়ে ওঠে। একদিন তো ফট করে বলেই বসলেন, তাই এবার বাড়ি এলে বৌমাই যেন রাঁধে, নইলে খেয়েও পেট ভরে না, ভালো লাগে না দেখি। বিমলেন্দু কিন্তু অপ্রতিভ হওয়ার পরিবর্তে মায়ের দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে স্বচ্ছন্দে বলে গেল, তোমার মনগুলো আজকাল কি সংকীর্ণ হয়ে যাচ্ছে মা, আশ্চর্য। অপমানহতা কালো মুখ নিয়ে বসে রইলেন জয়াবতী। উত্তর জোগাল না। উত্তর দেবেনি বা কাকে? ছেলে ততক্ষণে ওপর কোঠায়। পাড়া গায়ে পাড়া বেড়াবার প্রথাটা রীতিমতোই আছে, বিশেষত একটা উপলক্ষ জুটলে। কারো বাড়ির নতুন বউ আসা তো বেশ একটা বড় দরের উপলক্ষ। বউ কেমন হলো, এই কৌতূহল নিয়ে পাড়া ঝাঁটিয়ে মহিলা দল বেড়াতে আসেন জয়াবতীর বাড়ি। অপরের কাছে জয়াবতী খেলো হতে রাজি নন, তাই বউয়ের তিনি প্রশংসাই করেন। কিন্তু অন্তঃসারহীন কৃত্রিম সেই ভাষা বুঝে ফেলার মতো বুদ্ধি এদেশের 12 বছরের মেয়েটিরও আছে। জয়াবতীর কাছে জ্ঞাতব্য তথ্য সব সংগ্রহ করে অবশেষে তারা আবার উপরে ওঠে বৌমার ঘরের উকি মারতে যায়। সেখানেও তথ্য সংগ্রহ হয় কিছু। পাড়ার লোকে বেড়াতে আসলে তাদের সম্মানার্থে সে নিচে নেমে এসে আসন পিঁড়ি দেবে, এত গরজ পড়েনি প্রতিভার। তবে ওপরে কেউ উঠে আসলে গুছিয়ে গল্প করতে আপত্তি নেই তার। জয়াবতীর দুর্ব্যবহারের পরিচয় দেবার জন্যও তো শ্রোতার প্রয়োজন। শ্রোতারাও অবশ্য শুনতে অরাজি নয়। শুনে আবার জয়াবতীর কাছে এসে গালে হাত দিয়ে বিস্ময়ের অভিনয় করতেও তো মজা আছে। তা বইয়ের তো খুব সুখ্যাতি করিস, শুনেছিস তোর বইয়ের কথা? কথাটি বলে লাহিড়িদের বড় গিন্নি আঁচলের কোণ খুলে দোক্তার কৌটোটি বের করেন।
জয়াবতী নিস্পৃহ ভাব বজায় রাখার চেষ্টা করে বলেন, কেন গো দিদি, কি বলে? শুনলে তুই রেগে মরবি মেজবো, তবে আমাদের শুনলে কষ্ট হয় গো। আহা, একটা ছেলের বউ ওরের মতো না হলে কি কম দুঃখের কথা? হ্যাঁ। জয়াবতী উদাসভাবে বলেন, আর দিদি, মনই নেই, তা আবার মনের কথা। সেই একজনের সঙ্গে সব চিতায় গেছে গো, এখন ওরা ভালো থাকলেই ভালো। তা তো বুঝলাম, তবু বেঁচে থাকতে হলে সবই তো চাই। ব্যাটার বউ এসে কোথায় একটু দেখবে শুনবে তা নয়, বউ যেন মনোয়ারি গোড়া। আমি কোথায় ভালো মানুষের করে বললাম, হ্যাঁ গা বাচ্চা, আজ একাদশীর দিন ঝি আসেনি, শাশুড়ি মাকে খেটে মরছে, তা তুমি বরং বাসনখানা মাজতে তো পারো। তা মুখ জামটা দিয়ে কি বলে কি জানো? কে জানে কবে কি তিথি নক্ষত্র পড়েছে, পাঁচি পুঁথি নিয়ে তো বসে নেই, আমার কাজর পছন্দ হলে তো। তা শোনো দেখি কথা, এটা কোনো কথা হলো? জয়াবতী অবশ্য অনেক শুনিয়েছেন, তবু অপরের সামনে দোষারোপে জ্বলে উঠে বলেন, হ্যাঁ, এখন তো ওই বদনামি হবে। আমার ভেড়াকান্ত ছেলেকেও তো তাই বুঝিয়েছে। পায়ের ওপর পা তুলে 24 ঘন্টা ওপর তলায় বসে থাকেন, কুটোটিও নাড়েন না। পছন্দ মতো কাজ করলেই পছন্দ হয়, কাজ দেখলে কাজ জ্বলে যায়। চেষ্টাকৃত ভদ্রতার আবরণ খসে পড়ে। কেন, কি দায় পড়েছে জয়াবতীর বউয়ের সুনাম রাখতে? বউ যদি পাড়ার লোকের কাছে নিন্দা করে বেড়ায় তার। লাহিড়ী গিন্নি গভীর পরিতাপের ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে ওঠেন, তা হ্যাঁ রে, বিমল তো তোর সোনার ছেলে, সে কিছু বলে না? তেমন শ্যাগরার হাতে পড়লে না সোনাও লোহা হয়ে যায় দিদি। ও কি জানি বাবা, আজকাল আর কাকে বলেছে। আহা, 5টা নয় 7টা নয়, একটা ছেলে গো, বউ ঘরে ঢুকতে না ঢুকতেই পর করে নিলে। মরে যাই, চিরদিনের ভালো মানুষ, তোর কপালে এত দুর্ভোগ। লাহিড়ী গিন্নি বোধহয় সহজে থামতেন না, এমন মনোহর পরিবেশটি গড়ে উঠেছিল। আসর মাটি করে দিল নাতনি লাবণ্য এসে। দিদিমা, শিগগির চলো, বাবা এসেছে, মামিমা তোমায় ডাকছে। যতই মুখরোচক আলোচনা হোক, জামাই এসেছে, আর বসে থাকা চলে না। লাহিড়ী গিন্নি উঠে পড়লেন। উঠতে পারে না জয়াবতী, হাতের ঘড়া ঘটিটার মতোই নিশ্চল হয়ে বসে থাকেন। আবরণ জিনিসটা একবার খসে গেলে অবস্থাটা হয়ে ওঠে মারাত্মক। চক্ষু লজ্জার বালাই আর থাকে না কোনো পক্ষেরই। জয়াবতী প্রায় প্রত্যেক দিনই কেঁদে কেটে পাড়ার কারোর না কারোর বাড়ি বেড়াতে যান, আর মনের ভার লাঘব করে আসেন। প্রতিভা বাড়িতেই সমব্যথী জুটিয়ে এনে সারাদিন শাশুড়ি চর্চিত আলোচনার শেষে পড়ন্ত বেলায় উঠে চুল বাঁধে, গা ধোয়, পরিপাটি করে সেজে ছাদে গিয়ে বসে, নয়তো বরকে চিঠি লেখে। জয়াবতী এসে দুমদাম করে সংসারের কাজ করেন, আর বৌমাকে শুনিয়ে শুনিয়ে রূঢ় মন্তব্য প্রকাশ করতে থাকেন। বউ কখনো অগ্রাহ্য করে ঠোঁট ওল্টায়, কখনো পাল্টা একটা কটু মন্তব্য করে। তবু সব সহ্য হয় না বিমলেন্দুর পরিবর্তন। আজকাল আর মায়ে ছেলের কথাবার্তা নাই বললেই চলে, গুম হয়ে থাকে বিমলেন্দু। অথচ বইয়ের সঙ্গে যে গল্প ফুরোতেই চায় না, সে তো চোখে পড়ে অহরহ। মা বলে তো সমীহ করে না কেউ,
তাছাড়া আরেকটি বদ অভ্যাস সৃষ্টি হয়েছে জয়াবতীর। ছেলে বউয়ের ঘরে জানালার ধারে কাছে কোনো একটা কাজের ছুতোয় দাঁড়িয়ে পড়া। হায়, কেন জয়াবতীর এত অধঃপতন! সুখ তো তাতে নেই, বরং দুঃখই বাড়ে। তা ঘরের জানলায় কান না পাতলে এই কথাও কি শুনতে পেতেন জয়াবতী? আসল কথা হিংসে গো, হিংসে। বিধবারা ভারী হিংসুটে হয়, বরাবর জানি আমি। যেতে সাদা লাল সব ঘুচে গেছে কিনা, তাই পরে সুখ দেখলে হিংসে প্রাণ ফাটে গো। এই যে তুমি আমার কাছে একটু বসো, কি দুদণ্ড গল্প করো, সহ্য হয় না, বুক ফেটে যায়। হয়তো বিমলেন্দু ক্ষীণ একটু প্রতিবাদ করে, কিন্তু সে এতই ক্ষীণ যে জয়াবতীর কানে আসে না। বউয়ের পরবর্তী উত্তরটাই কানে আসে। আহা, তুমি আর বুঝবে কি, তোমার সামনে তো বিজে বেড়ালটি। বলি, পাড়ায় পাড়ায় নিন্দে ছড়ায় কি বাতাসে উড়ে গিয়ে, বাড়ির লোক না রটালে। হ্যাঁ তো বলে মরে যাচ্ছি, কলকাতায় নিয়ে চলো আমায়। আমিও তো খুঁজে মরে যাচ্ছি গো প্রতিভা রানী, বাড়ি পাচ্ছি কই। কে বলল কথাটা? বিমল? জয়াবতী বেঁচে আছেন তো, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে? আরো বাঁচবার প্রয়োজন আছে? তবু ভাত বেড়ে খেতে ডাকতে হয়। এই দুর্গতি জয়াবতীর। বাড়িতে আর তৃতীয় ব্যক্তি নেই যে ডেকে দেবে। অবশ্য ডাকেন বলে যে সে ডাক স্নেহে বিগলিত, এমন নয়। স্বভাব বহির্ভূত স্বরে কথা বলতে দেখা যায় আজকাল জয়াবতীকে। কি গো বড় মানুষের মেয়ে, ভাত টাত খাওয়ার ফুরসত হবে কি, নাকি বাঁধি হাঁড়ি নিয়ে বসে থাকবে বেলা 12টা অবধি? এ হেন সম্বোধনে যাকে ভাতের থালার গোড়ায় এসে বসতে হয়, মেজাজ তারই বা ভালো থাকবে কোন হিসেবে? প্রতিভা সশব্দে আসে, ভাত তরকারি ফেলে ছড়িয়ে যথেচ্ছভাবে খায়। উপকরণে ত্রুটি ধরে বিদ্রূপের হাসি হাসে। তার বাপের বাড়িতে নাকি 3 রকম মাছ রান্না না হলে পাতের কাছেই আসে না কেউ। ভাতের চাইতে তরকারির পরিমাণ বেশি না হলে যে আবার খাওয়া যায়, বিয়ের আগে নাকি জানাই ছিল না প্রতিভার, ইত্যাদি। এমনি একটি মন্তব্যের পর দিন জয়াবতী প্রতিভার ভাত বেড়ে দিয়ে থালার পাশে একটি কাশি সজনে ডাঁটার চচ্চড়ি এনে বসিয়ে দেয়। এটা কি হলো শুনি? প্রতিভার তীক্ষ্ণ প্রশ্নে আজকাল তেমন আহত হয় না জয়াবতী। সমান তীক্ষ্ণ সুরে তিনিও বলেন, তরকারির অভাবে কষ্ট করে খাওয়ার তো দরকার কিছু নেই বৌমা, বেশি খেলেই রাঁধবো বেশি বেশি। প্রতিভা হাতের উল্টো পিঠের সাহায্যে পাত্রটা খানিকটা দূরে ঠেলে সরিয়ে দেয়। তা বলে বিধবা মাগির মতো গাদা গাদা চচ্চড়ি খাবার শক্ত নেই আমার। তার নামিয়ে দিয়ে নষ্ট করলেন কেন? রাখলেই পারতেন নিজের জন্যে, আপনার লোভের জিনিস। কি কি বললে বৌমা? আহত জন্তুর মতো একটা বিকৃত চিৎকার বের হয়ে আসে জয়াবতীর কণ্ঠে। দুঃসহ স্পর্ধার এই নতুন রূপ দেখে সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। প্রতিভা অবশ্য দমে না তাতে, মুচকি হাসির সঙ্গে বলে, মিথ্যে কি বলেছি শুনি? কাশি ভর্তি চচ্চড়ি তো খান বসে বসে, দেখেছি বলেই বলছি। কথাটা যদি মিথ্যা হতো তবে বোধ করি জয়াবতীর সর্বাঙ্গে এমন আগুন জ্বলে উঠত না। মিথ্যা নয়, বড় বেশি সত্য। এই সজনে খাড়ার ওপর আজীবন দুর্বলতা জয়াবতীর। বাড়ির উঠানি গাছ, ফলও ধরে অজস্র, আর প্রত্যেক দিন রান্না করা চাই জয়াবতীর। এ নিয়ে দেবনাথ কত হাসতেন,
হাসতেন বটে, আবার দই ভাত কোনোদিন একটু কম আছে দেখলে নিজেই গাছ ঠেঙিয়ে পেড়ে আনতেন। শুনতে হাসির কথা, কত সময় একা হাতে জয়াবতী ইচ্ছার অনুরূপ কুটে উঠতে না পারলে পেন্সিল কাটা ছুরি নিয়ে ছাড়িয়ে দিয়েছেন রাশি রাশি। জয়াবতী অনুযোগ করলে বলতেন, তা হোক, হাসুকগে পাড়ার লোক, ডাঁচা চচ্চড়ির বহর কম হলে মহারানীর মেজাজ খারাপ হয়ে যাবে যে, তখন উপায়? কেন, ছাড়ানো কি খারাপ হচ্ছে? এই দেখো না। বিমলেন্দুও কত ছাড়িয়ে দিয়েছে ছোটবেলায়। জয়াবতীর সজনে খারাপ রীতির কথা পাড়ার লোকেরও অজানা নয়। তার নিজের বাড়ির গাছ থাকা সত্ত্বেও যে যার গাছের ডাঁটা উপহার দিয়ে যায় প্রত্যেক বছর। প্রীতির সেই দুর্বলতাকে লোভ বলেনি কেউ কোনোদিন। হেনস্তার চোখেও দেখেনি ব্যাপারটা, আদরের ছিল। আজ বিমলের বউ এসে সেই বস্তুটার খোঁটা দিল এমন নির্লজ্জ ভাষায়। অনেক মুখরা হয়েছেন আজকাল জয়াবতী, তবু আজকের এই আঘাতটা যেন মুখ করে দিল তাকে। কিভাবে যে তিনি সেখান থেকে সরে গেলেন, কিভাবে ঠাকুর ঘরে ঢুকে খিল বন্ধ করে শুয়ে পড়লেন, সে আর মনে নেই। হঠাৎ কোনো আক্রমণের মুখোমুখি হয়ে গেলে মানুষ যেমন দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে থাকে আত্মরক্ষার প্রাকৃতিক প্রেরণায়, তেমনি আত্মরক্ষার ভাবই যেন ছিল জয়াবতীর পালিয়ে যাওয়ায়। কিন্তু অমন আছড়ে পড়ে নালিশ জানালেন তিনি কার কাছে? ঘোর সংসারী জয়াবতী এমন আকুল হয়ে কবে ডেকেছেন ঠাকুরকে? আজ কি এত প্রয়োজন পড়ে গেল দর্পহারী মধুসূদনকে? তাই অনবরত মাথা কুটতে থাকেন তার উদ্দেশ্যে। কিন্তু মধুসূদনের এত প্রখর শ্রবণ শক্তির প্রমাণই বা কে কবে পেয়েছে? বধির বলেই তো চিরদিনের দুর্নাম তার। আজ জয়াবতীর আবেদনটাই এত তাড়াতাড়ি কানে ঢুকে গেল। আর আশ্চর্য, প্রতিবার মতো একটা তুচ্ছ প্রাণীর দর্প চূর্ণ করতে একেবারে গদাটারই প্রয়োজন হলো বীরপুরুষের। বিরাট সেই গদাটা যে প্রতিবার দর্পের সঙ্গে সঙ্গে আবেদনকারিনীর পাঁজর কখানাও চূর্ণ করে বসবে, সে বোধ রইল না। এমনি বেহুশ নাকি জয়াবতীর কাণ্ড জ্ঞানহীন আবদারে নিতান্তই বিরক্ত চিত্তে বেপরোয়া ছুঁড়ে মেরেছিলেন মারাত্মক অস্ত্রটাকে। আচমকা সেই ধাক্কাটা গিয়ে লাগলো বিমলেন্দুর গায়ে। তা নয়তো যে বিমলেন্দু নিত্য দুই বেলা ট্রামের ফুটবোর্ড থেকে লাফিয়ে রাস্তায় পড়ে, সেই দিনই বা সে সোজাসুজি রাস্তার বদলে রাস্তার চলন্ত বাসের তলায় পড়ল কেন? সেদিনের মাথা কোটার মাত্রাটা কি বড় বেশি হয়ে গিয়েছিল জয়াবতীর? তাই নিজেও কি বিমলেন্দুর নিষ্পন্দ মূর্তিটার মতোই নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন হাসপাতালের খাটখানার সামনে? বিমলেন্দুর মৃত্যুর মতো ভয়ঙ্কর একটা কাণ্ডের জন্য মাথা কুটবার শক্তি আর খুঁজে পেলেন না। পাড়ার লোকে বলা বলি করছিল, এ ধাক্কা সামলাতে পারবে না মাগি, পাগল হয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পাগল হওয়া অত সোজা নয়। দুই চোখের কালো কালির রেখা আর গালের হাড় দুটো একটু উঁচু দেখানো ছাড়া বিশেষ আর কোনো পরিবর্তন ধরা পড়ে না। আবার একদা দেখা গেল শীত পড়তে না পড়তেই চির অভ্যাস বসে রোদে পিঠ দিয়ে বড়ি দিচ্ছে জয়াবতী। আলাদা আলাদা পাত্রে তিল, পোস্ত ও ছাঁচি কুমড়োর বড়ি।
নৈপুণ্যের ঘাটতি কিচ্ছু নেই। দেখা গেল শীতের শেষে নাড়াচাড়া করছেন কোটা আমশি আর কুলের আচারের পাথর নিয়ে। দেখা গেল কুয়োর জলে ডাল আধসিদ্ধ থাকার ভয়ে মাজা চকচকে পিতলের ঘড়াটা নিয়ে ঘাটের জল আনতে। এই তো উঠোনের মাচা থেকে লকলকে কুমড়োর ডাঁটার ডগা কেটে কেটে চুপড়ি বোঝাই করতে দেখলাম আজ। অতএব অনায়াসেই কল্পনা করা যায় ভাঙা পাথরিখানায় করে সর্ষে বাটা, লঙ্কা বাটা আর পোস্ত বাটা সাজিয়ে নিয়ে দিব্যি গুছিয়ে রান্না করতে বসেছেন জয়াবতী। তা পৃথিবীর নিয়মিত এই, পাঁজর ভেঙে গেলেও অনুষ্ঠানের ত্রুটি হয় না মানুষের। এখনো অবশ্য প্রতিভার ভাত বেড়ে আহারের তাগিদ দিতে ডাকাডাকি করতে হয় জয়াবতীকে। তৃতীয় ব্যক্তি আর কই। তৃতীয় প্রাণীর আবির্ভাবের সমস্ত সম্ভাবনা পর্যন্ত মুছে দিয়ে চলে গেছে বিমলেন্দু। চকচকে কালো পাথরের বড় থালাটায় পরিপাটি করে সাদা ধপধপে আতপ চালের অন্ন বেড়ে রেখে জয়াবতীকেই ডাকেন, বৌমা, ও বৌমা, নেমে এসো না মা, মুখে দুটো দিয়ে যাও। কণ্ঠস্বরে মমতার মাত্রাটা বড় বেশি পরিস্ফুট হয়ে ওঠে না। আশেপাশে জ্ঞাতিদের বাড়ি থেকে শুনতে পাওয়া যায়। অবাক হয় তারাও জয়াবতীর মমতা আর মহানুভবতার পরিচয়। স্নেহ বিগলিত করুণ স্বর করুণতর হয়ে ওঠে অনুরোধ উপরোধের সময়। পাখা হাতে নিয়ে কল্পিত মাছি তাড়াতে তাড়াতে বলেন, খেতে পাচ্ছি না বললে চলবে কেন মা, শরীরটা তো রাখতে হবে। ভালো জিনিস খাওয়ার বরাত তো ঘুচিয়েছেন ভগবান। পোড়া বিধবার গুচ্ছির শাক, পাতা ডাল, চচ্চড়ি না খেয়ে উপায় কি মা? এই ভাত কটা ফেলে উঠো না মা, বরং আর দু গাছা ডাঁটা দিই। মহিলা সমাজের চিত্তজগতে প্রতিবেশীর ঘরের সদ্য বিবাহিত বধূর আচার ব্যবহার যতটা কৌতূহলকর, সদ্য বিধবার আহার বিহারটা তার চাইতে কিছু কম নয়, হয়তোবা বেশি। কাজেই প্রায়ই ঠিক আন্দাজ মতো সময়ে জয়াবতীর বাড়িতে আবির্ভূতা হন কনকলতা, লাহিড়ী গিন্নি, মন্টির মা। এদের মুখের দিকে চেয়ে করুণ নালিশ জানায় জয়াবতীর, এই দেখো তো ভাই খাওয়ার দশা, তাই তো বলি বৌমাকে, মরবার তো পথ নেই মা, বেঁচে থাকতেই হবে চিরকাল। বিধবার পরমায়ু, মার্কণ্ডেয় পরমায়ু, না খেলে চলবে কেন? কচু ঘেঁচু শাক পাতা খেতে হবে গুচ্ছির, যেমন কপাল কপাল। সমস্বরে সায় দেয় সমাগতার দল। জয়াবতীর দুঃখেই শুধু বিগলিত হয় না তারা, বিগলিত হয় জয়াবতীর করুণ হৃদয়ের পরিচয়। আর কেউ হলে হয়তো অপয়া রব তুলে বিদায় করে দিত বউটিকে। আচ্ছা, জয়াবতীর কণ্ঠস্বরটাই শুধু কানে ঢোকে তাদের, দৃষ্টি পড়ে না মুখের দিকে? কণ্ঠস্বরে যে মমতার প্রস্রবণ বয়, চোখের দৃষ্টিতে কি আছে তার স্নিগ্ধ ছায়া? চোখের দৃষ্টিতে আর ঠোঁটের কোণে অতি সূক্ষ্ম রেখায় লুকানো বিষাক্ত হাসির আভাসে? নমস্কার, শুনছিলে আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ছিন্নমস্তা। গল্পটি পড়তে গিয়ে আমারও গায়ে কাঁটা দিচ্ছে এখনও। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিও। আর যারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ।